আমি আজকে তোমাদের পদার্থের গঠন অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি একটু বিশ্বাস করি তোমরা যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই লেকচারটা দেখো, ইনশাল্লাহ তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, ধরো একটা পরমাণু নিলাম ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি কত, 12। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 12 হয়, তাইলে তার মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা? 12টা। প্রোটন থাকবে কয়টা? 12টা। তা আমরা সবাই জানি এই প্রোটন নিউটনের সাথে মিলে এই ম্যাগনেসিয়ামের কোথায় থাকবে? নিউক্লিয়াসে থাকবে, তাই না? বাট ইলেকট্রনগুলো কি এরকম একসাথে থাকে? না, ইলেকট্রনগুলো কি করে না, একসাথে থাকে না। এরা হলো বিভিন্ন জায়গায় বিন্যস্ত আকারে থাকে। ওকে, তাহলে বুরের পরমাণু মডেল অনুসারে বলা হয়েছে এই নিউক্লিয়াসের চারিদিকে কতগুলা কি থাকবে? বৃত্তাকার বা গোলাকার কি থাকবে? কক্ষপথ বা শক্তিস্তর থাকবে। এই যে এইরকম কতগুলা গোলাকার বা বৃত্তাকার কি থাকবে? কক্ষপথ বা শক্তিস্তর থাকবে। ওকে, এই শক্তিস্তরগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। ওকে, এই এনের মান যদি 1 হয় তাহলে এটাকে বলা হয় প্রথম শক্তিস্তর। এটাকে অনেকে কে দ্বারা প্রকাশ করে। তাহলে নিউক্লিয়াসের চারিদিকে যে প্রথম শক্তিস্তরটা আছে সেটাকে বলতেছে n=1 তার মান, এবং এই শক্তিস্তরটাকে আমরা আরেকটা নাম দিছি কে। তারপরে দ্বিতীয় শক্তিস্তর, ওকে, n=2, সেটার নাম আমরা কি দিছি? এল, সিরিয়ালি যাবে কে এল। তারপরে নিউক্লিয়াস থেকে যে তৃতীয় শক্তিস্তর সেটার নাম আমরা কি দিছি? n=3 হইলে সেটাকে বলতেছি তৃতীয় শক্তিস্তর, এবং সেটার নাম দিছি কত? এম। সিমিলারলি চতুর্থ শক্তিস্তর, তার মানে এন এর মান কত হবে? 4, আর সেটার নাম দিছি এম। এইরকম কে এল এম এন ও এরকম যাইতে থাকবে। তাহলে দেখো নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো বৃত্তাকার বা গোলাকার কি থাকবে? শক্তিস্তর বা কক্ষপথ থাকবে না? এটাকে আমরা বলি এন দ্বারা প্রকাশ করি। এন এর মান যদি 1 হয় প্রথম শক্তিস্তর, এন এর মান 2 হইলে দ্বিতীয় শক্তিস্তর, এন এর মান 3 হইলে তৃতীয়, এন এর মান 4 হইলে চতুর্থ শক্তিস্তর, এবং এইগুলোকে আমরা আরেকটা সিম্বল দিয়েও প্রকাশ করি, কে এল এম এন। প্রথম শক্তিস্তরকে কে, দ্বিতীয় শক্তিস্তরকে এল, তৃতীয় শক্তিস্তরকে এম, এবং চতুর্থ শক্তিস্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। একটু আশা করি বুঝতে পারছো তোমরা। এখন মনে রাখবে এই যে শক্তিস্তরগুলো আছে না, এক শক্তিস্তর আর আরেক শক্তিস্তরের মধ্যে কিন্তু শক্তি আর ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু ভিন্ন ভিন্ন। অর্থাৎ এই শক্তিস্তরের যে শক্তি আর এই শক্তিস্তরের শক্তি কিন্তু কি না, সমান না। সবসময় মনে রাখবা যে যত দূরে যাবে তত ইলেকট্রনের সমান শক্তিস্তরের শক্তিটা বাড়তে থাকে। এটা একটা মনে রাখবার। প্রত্যেকটা শক্তিস্তরে কিন্তু ইলেকট্রন কয়টা থাকবে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়। তাহলে প্রত্যেকটা শক্তিস্তর, এই যে প্রথম শক্তিস্তর বা কে শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর বা এল শক্তিস্তর, তৃতীয় বা এম, চতুর্থ বা এন শক্তিস্তর, কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা একটা সূত্র দিয়ে বের করতে পারি। কোন সূত্র দ্বারা বলো তো? 2n² সূত্র দ্বারা। এই সূত্র দ্বারা আমরা বুঝতে পারি প্রত্যেকটা শক্তিস্তরে কয়টা ইলেকট্রন, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে চিন্তা করো n= যদি 1 হয়, এটা কি প্রথম শক্তিস্তর না? বা এটাকে আমরা অনেকে নাম দিছি কি বলছি? কে। কে শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো? 2 কত? n এর মান 1, প্রথম শক্তিস্তর। তাহলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। যদি n= কত হয়? 2, তাহলে এই শক্তিস্তরের নাম দিছি কত? এল। সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2 × 2²। দেখো 2 দ্বিগুণা 4, 4 দুগুণা কত? 8। তাহলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। যদি n=3 হয়, এটার নাম আমি কি দিছি? এম শক্তিস্তর। এম শক্তিস্তরে দেখো তো জাস্ট এন এর মানটা বসায় দিচ্ছি, 2 × n² না, একবার এন এর জায়গায় 1, একবার এন এর জায়গায় 2, এখন এন এর জায়গায় কত? 3, অর্থাৎ 3²। দেখো 3 × 3 = 9, 9 দুগুণা কয়টা? 18টি। তারপরে আসো যদি n= কত হয়? 4, তাহলে এটা হলো কি এন শক্তিস্তর। তাহলে 2 × 4², 4 4 16, আর 2 কত গুণ করলে? 32। তাহলে আমি হিসাব করে পাইলাম প্রথম শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। দ্বিতীয় শক্তিস্তরে সর্বোচ্চ 8টা। তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা? 18টা। চতুর্থ শক্তিস্তরে সর্বোচ্চ 32টা। এখানে একটা জিনিস মনে রাখবা, আমি বলছি কি এটা হলো গিয়া সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে।
তার মানে এই না যে দুইটাই থাকবে, এটা হইলে গিয়ে তোমার ওই মৌলের পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ দুইটা থাকতে পারে, একটাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, বাট দুইটার বেশি কখনো তুমি এই প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে না। দ্বিতীয় শক্তি স্তর এটা না, এইখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। 8টার বেশি তুমি কখনো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন পাবা না। দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, 5টা, 6টা, 7টা, 8টা বন্ধ থাকতে পারে, 8টার বেশি পাবা না। এটা মানে সর্বোচ্চ, এর চেয়ে কম থাকতে পারবে, বাট কখনো এর চেয়ে কী থাকবে না? বেশি থাকবে না। তাইলে এখন দেখো এই ম্যাগনেসিয়ামের যদি আমি এখন ইলেকট্রন বিন্যাস করি, খুব সোজা, দেখো তো ম্যাগনেসিয়াম কত? 12 না? তাহলে আমি জানি প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টা। ইলেকট্রন কিন্তু ফিল আপ হয়ে যাবে শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে ধরলাম কয়টা আছে? 2টা। ওকে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকতে পারে? সর্বোচ্চ 8টা। এই যে হিসাব করছি, প্রথমে সর্বোচ্চ 2টা, দ্বিতীয়তে কয়টা? 8টা। তৃতীয়তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 18টা। তা আমার তো আছেই ম্যাগনেসিয়ামের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 12টা। তাহলে অলরেডি আমি কয়টা ফিল আপ করছি? 8 আর 2 কয়টা? 10টা। তাইলে আর লাগবে কয়টা? 12টা হইতে আর কয়টা লাগবে? দেখো 2টা। অর্থাৎ প্রথম শক্তিস্তর ফুল ফিল আপ হয়েছে, তারপরে দ্বিতীয় শক্তিস্তর ফুল ফিল আপ হইয়া মাত্র ইলেকট্রন ছিল 2টা, তাই তৃতীয় শক্তিস্তরে কয়টা গেছে? 2টা। তাহলে তৃতীয় শক্তিস্তরে দেখো সর্বোচ্চ নিতে পারতো 18টা, বাট আমার হাতে আছে মাত্র 2টা, তাই আমি 2টা বসাই দিছি। এখন তুমি আমাকে বলো, আমি যদি সোডিয়ামের করি, সোডিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা কত? 11। সিমিলারলি প্রথম শক্তিস্তরে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তিস্তরে কয়টা? 8টা। টোটাল 10টা হইল। তাহলে 3 নম্বর শক্তিস্তরে কিন্তু 18টা হবে না, মাত্র বসবে কয়টা? একটা। আমার হাতে একটা আছে। তাহলে খুব সহজে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারতেছি। তাহলে দেখো এখন আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। তাহলে আমি একটু আগে এখানে লিখে ফেলতেছি, কেতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তারপরে এলে মানে প্রথম শক্তিস্তরে সর্বোচ্চ 2টা, দ্বিতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা? 8টা। একটু আগে কিন্তু আমরা বাইর করছি। তারপর এম এ সর্বোচ্চ কয়টা? 18টা। আর চতুর্থ শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 32টা। এরকম ফিল আপ করে করে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। তো দেখো প্রথমে কি হাইড্রোজেন একটাই আছে, একটাই। হিলিয়ামে 2টা, মানে 2টা প্রথম শেল। 3টা ইলেকট্রন না লিথিয়ামে? দেখো তো, তাহলে 2টা থাকবে প্রথম শেলে, দ্বিতীয় শেলে চলে যাবে একটা। তারপরে তুমি আসো বেরিলিয়ামে 4টা, 2টা, 2টা, 5টা, 2টা, 2টা, দেখো এই 2টা ফিল আপ হয়ে গেছে। সরি, দ্বিতীয় শক্তি স্থলে তো 8টা, 2 আর 3 হবে। হ্যাঁ, কার্বন কয়টা? 6টা, 2টা আর কয়টা? 4টা, 7টা হইলে 2টা আর কয়টা? 5টা, 2টা আর 6টা, তারপরে 2টা, 7টা, 2টা, 8টা। এই যে দেখো এখানে এসে দ্বিতীয় শক্তিস্তর কি হয়ে গেছে? ফিল আপ হয়ে গেছে। তার মানে এরপরে দেখো তো বাকি যে ইলেকট্রনটা 3 নম্বর শক্তিস্তরে চলে যাবে। ওকে, তারপরে দেখো এটাই কত? 2, 8, 3, 13টা না? 8, 3, 11 আর 2 এ 13, 13টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কিন্তু কত? 13। তারপরে আসো তুমি 2, 8, 4 সিলিকন। ফসফরাসের কত? 2, 8, 5, তাই না? 8, 2, 10, 5, 15। ওকে, এখন আসো সালফার 16। সিমিলারলি 2, 8 আর 6, দেখো তো 8, 2, 10, 6, 16। তাহলে 2, 8, 7, 2, 8, 8। এই যে একটা জিনিস মনে রাখবে, এই আর্গন পর্যন্ত ঠিক আছে। আর্গন পর্যন্ত দেখো তো খুব সুন্দর করে ফিল আপ হয়ে গেল। এখন পটাশিয়ামটা তুমি যদি নর্মালি করতে, তাই এরকম হওয়ার কথা ছিল না? 2, 8, 9, তাই না? 8-এর পরে কি? আমি জানি তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারে? 18টা। তাহলে এখানে তো আমার তো 8টার পরে একটা 9টা হয়েছে, তাই না? বাট আমরা জানি যে পটাশিয়ামের ইলেকট্রন তৃতীয় শক্তিস্তরে কয়টা থাকে বলো তো? 8টা। চতুর্থ শক্তিস্তরে থাকে কয়টা? একটা। সবসময় মনে রাখবে পটাশিয়ামের তৃতীয় শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকে? 8টা, একটা। নর্মাল সেন্সে কি এখানে 9টা হওয়ার কথা না, তাই না? সিম্পল 2, 8, 9 হওয়ার কথা, বাট আসলে কিন্তু তৃতীয় শক্তিস্তরে 8টা থাকে, চতুর্থ শক্তিস্তরে একটা ইলেকট্রন চলে যায়। ওকে, এইটা কেন যায় একটু পরেই আমি বিস্তারিত আলোচনা করব। এটা হলো কি? তাইলে দেখা যায় 2n² দিয়ে আমি আসলে আর্গন পর্যন্ত ইলেকট্রনের বিন্যাসটা কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। আর্গনের পরেই যখন আসি তখন দেখা যাচ্ছে যে আসলে তৃতীয় শক্তিস্তর ফিল আপ না করে ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে? চতুর্থ শক্তিস্তরে, তাই না? তাইলে এইটা বোঝার জন্য বা এইটা ব্যাখ্যা করার জন্য আসলে আমাকে উপশক্তি স্তরের ধারণা নিতে হবে। ওকে, তাহলে উপশক্তি স্তরটা একটু পরে পড়াচ্ছি আমি, তার আগে এই জিনিসগুলো আমি একটু তোমাদের দেখায় দিই। তাহলে দেখো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে কী হবে? 2, 8, 8, 2।
ওকে, একের পরে 2 আসছে, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে 2টা। স্ক্যান্ডিনেমে দেখবা যে চতুর্থ শক্তি স্তরে 2টার পরে আবার তৃতীয় শক্তি স্তর কী হচ্ছে, ফিল আপ হওয়া শুরু হচ্ছে। আমি আগেই বলছি আমি উপশক্তি স্তর নিয়ে এগুলো পরে বিস্তারিত আলোচনা করবো। তাহলে ফিল আপটা একটু দেখাই দিই। তাহলে স্ক্যান্ডিনেমের কত হবে বলো তো, 2, 8, এই যে দেখো এখানে 2 হয়ে গেছে না, 2টার পরে আর ফিল আপ হবে না চতুর্থ শক্তি স্তরে, তখন তৃতীয় শক্তি স্তর আবার ফিল আপ হওয়া শুরু করবে। তাহলে এটা কত হবে, 2, 8, 10, 2, তারপরে 2, 8, 11, 2। তারপরে দেখো তোমরা ক্রোমিয়াম আর কপারটা রাখো, আমি একটু পরে বলতেছি। এইটা হবে দেখো 2, 8, 13, এই যে 12 আর 1 13, 2, হ্যাঁ, মানে এই তৃতীয় শক্তি স্তরটা আবার ফিল আপ হওয়া শুরু হয়েছে। 2, 8, 14, 2, 2, 8, 15, 2, 2, 8, 16, 2। কফারটা রাখো 2, 8, 17, 18 হবে, হ্যাঁ, 18, 2। তাহলে দেখো তো তৃতীয় শক্তি স্তর প্রথমে চতুর্থ শক্তি স্তরে 1টা 2টা প্রবেশ করার পরে তৃতীয় শক্তি স্তর আস্তে 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 ফিল আপ হওয়া শুরু হয়েছে। এখন তোমরা দেখবে এখানে কপারের আর ক্রোমিয়ামের ক্ষেত্রে আবার দেখো চতুর্থ শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন, এবং এখানে হওয়ার কথা ছিল কয়টা, তৃতীয় শক্তি স্তরে 11-র পরে 12টা হওয়ার কথা ছিল না। এই চতুর্থ শক্তি স্তর থেকে দেখো একটা ইলেকট্রন এখানে চলে আসছে। সিমিলারলি দেখো কপারের ক্ষেত্রে 16-র পরে তৃতীয় শক্তি স্তরে 17টা থাকার কথা না, আর চতুর্থতে 2টা, এখানে চতুর্থ থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে। তাহলে আমরা যখন উপশক্তি স্তর পড়ব তখন দেখবা ক্রোমিয়াম আর কপারে কেন পরের শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন চলে আসে সেটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে এখন আসো আমরা উপশক্তি স্তরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। তাহলে তোমরা এই যে পটাশিয়াম থেকে কেন ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম হওয়া শুরু হয়েছে সেটা তোমরা বিস্তারিত বুঝতে পারবা। ওকে, তাহলে আমি আবারও বলি, আমরা 2n² দিয়া আর্গন পর্যন্ত ডিরেক্ট ইলেকট্রন বিন্যাস করতে পারি, বাট আর্গনের পরেরগুলা তোমাকে বুঝতে হইলে উপশক্তি স্তর সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, তাহলে উপশক্তি স্তর নিয়ে আমি এখন আলোচনা শুরু করলাম। তাহলে আমি আগেই বলছিলাম দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই কক্ষপথগুলোকে বলছিলাম শক্তি স্তর, অর্থাৎ n=1, n=2, এগুলোকে আবার kl দ্বারা প্রকাশ করছিলাম, তাই না? এই প্রত্যেকটা শক্তি স্তর আবার কতগুলা কি উপশক্তি স্তরে কি থাকে, বিভক্ত থাকে। এই উপশক্তি স্তর বা অরবিটালগুলোকে আমরা s, p, d, f দ্বারা প্রকাশ করি, অর্থাৎ s অরবিটাল বা s উপশক্তি স্তর, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। ওকে, তাইলে প্রত্যেকটা শক্তি স্তরে আবার কতগুলা কি থাকতে পারে, উপশক্তি স্তর থাকতে পারে। এই উপশক্তি স্তরের কিন্তু প্রত্যেকটা উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা আর এনার্জি লেভেল আলাদা আলাদা, মনে রাখবো সবসময়। হ্যাঁ, উপশক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করি। ওকে, আর এই এল এর মান যদি 0 হয় সেটাকে আমরা বলি, এই উপশক্তি স্তরগুলোকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তাহলে এল এর মান যখন 0 পাবো বুঝবো এটা বুঝাইছে এস উপশক্তি স্তর বা এস অরবিটাল, অর্থাৎ l=0 মানেই বুঝবো এস উপশক্তি স্তর বা এস অরবিটাল। l= যদি কত হয় 1, তাহলে এটা বুঝবো কত, পি অরবিটাল। l= যদি কত হয় 2, অর্থাৎ উপশক্তি স্তর তো এল দ্বারা প্রকাশ করি, এল এর মান 0 মানে এস, 1 মানে পি, 2 মানে কত, ডি। এল এর মান যদি কত 3 হয় তাহলে বুঝবো সেটা কত, এফ অরবিটাল। এখন দেখো প্রত্যেকটা অরবিটালে কতটা ইলেকট্রন থাকতে পারে, মানে এটা তো বুঝলাম ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। এখন দেখি এই ধারণ ক্ষমতা আমরা একটা সূত্র দ্বারা বের করতে পারি। দেখো তো সূত্রটা হচ্ছে 2 × 2l + 1। প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2 × 2l + l সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ এতটা ইলেকট্রন থাকতে পারে, বা ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ হলে এত, 2 × 2l + 1। তাহলে দেখো তো যখন এস অরবিটাল বা এস উপশক্তি স্তর হয় সেক্ষেত্রে এল এর মান কত হইতে হবে, 0। তাহলে এখানে মানটা বসায় দিচ্ছি, দেখো তো 2 × 2 × 0 + 1, তাই না? তাহলে দেখো এটা তো 0, তাহলে 2 একে কত হবে, 2, অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে, 2টা। এখন আসো পি অরবিটালে 2, পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 1, 2 × 1 + 1, তাহলে দেখো তো 2 একে 2 আর একে 3, 3 দুগুণা কয়টা, 6টা। পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, 6টা। আসো ডি অরবিটালে 2 × ডি এর ক্ষেত্রে এল এর মান কিন্তু 2 + 1, 2 দুগুণা 4 আর একে 5, 5 দুগুণা কত, 10।
তারপর এফ অরবিটালে এল এর মান 3, 2 × 3 + 1, 3 × 6 আর 1 7, 7 × 2 কত 14। তাহলে আমি এখান থেকে কয়েকটা খুবই ভ্যালুফুল ইনফরমেশন পাইলাম যে এল এর মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা বলবো এস উপশক্তি স্তর। আর এই সূত্র দ্বারা 2 = 2s l + 1 সূত্র দ্বারা, এটা কিন্তু 1, হ্যাঁ, +1 সূত্র দ্বারা দেখলাম যে এস এ সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে, 2টা। এল এর মান 1 হলে সেটাকে বলবো পি অরবিটাল, সেখানে ইলেকট্রন থাকবে 6টা। 2 হইলে ডি অরবিটাল, ডি অরবিটালে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 10টা। 3 হইলে এফ অরবিটাল, ইলেকট্রন থাকে সর্বোচ্চ কয়টা, 14টা। সর্বোচ্চ মানে বুঝছো তো, হাইয়েস্ট এতটা থাকতে পারে, কম থাকলে অসুবিধা নেই, কমও থাকতে পারে, বাট কখনো 14 এর বেশি তুমি পাবা না। তাহলে আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এখন আসো প্রত্যেকটা শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকে সেটা বের করে ফেলি। আমরা জানি এন এর মানের উপর ডিপেন্ড করে এলটা আমরা বের করে ফেলতে পারি। এল মানেই কি, উপশক্তি স্তর না, অর্থাৎ এল এর মান এটা হবে 0 থেকে কত পর্যন্ত, n-1 পর্যন্ত, অর্থাৎ 0 থাকবে, বাদ বাকি হবে n-1 পর্যন্ত। তাহলে চিন্তা করো, যদি প্রথম শক্তি স্তর অর্থাৎ n = যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে বলো তো, অনলি 0, কারণ 0 থেকে n-1 মানে কি, 1-1 মানে 0ই হবে, হ্যাঁ। তারপরে আসো n = যদি 2 হয় তাহলে এল এর মান কত হবে, 0 এবং 1। দেখো 0 তো থাকবেই, n-1 মানে কত, n এর মান 2, 2-1 মানে 1। যদি n = 3 হয় তাহলে এটার মান কত হবে, 0, 1, 2। কেমনে, দেখো 0 তো থাকবেই, n-1 মানে কত বলো তো, 3-1, 2, n-1 পর্যন্ত বলছি কিন্তু, অর্থাৎ 2 পর্যন্ত। তাহলে 0 থাকবে, আর এখানে যেটা পাবা এত পর্যন্ত, 0, 1, 2। তারপর চিন্তা করো n = যদি 4 হয় এল এর মান 0, 1, 2, 3, n-1, 4-1, 3, তাহলে 0 থেকে কত পর্যন্ত, 3 পর্যন্ত, একটু মনে রাখলেই হবে। তাহলে চিন্তা করো যদি 0 থাকে, আমি বলছিলাম এটা কি অরবিটাল, এস অরবিটাল। আর যেহেতু এটা প্রথম শক্তি স্তরের জন্য না, এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব, সামনে একটা 1 দিয়ে দিব, 1 দিয়ে বুঝাবে এটা প্রথম শক্তি স্তরের অরবিটাল, আর এটা তো এস অরবিটাল, ওকে। 1 দিয়া প্রধান শক্তি স্তর বোঝাবে সামনের সংখ্যা দিয়ে, হ্যাঁ। তাহলে এখানে তো প্রথম শক্তি স্তরে অরবিটাল আছে একটাই, 1s। দ্বিতীয় শক্তি স্তরে দেখো তো 2টা অরবিটাল না, 0 অরবিটাল এবং 1 অরবিটাল। 0 হইলে আমরা সেটাকে বলি এস, 1 হইলে সেটাকে বলি কি, পি। এটা কি দ্বিতীয় শক্তি স্তর না, তাহলে তাদের সামনে তুমি 2 দিয়ে দিবা, এই 2 দিয়ে বুঝে এটা দ্বিতীয় শক্তি স্তরের এস অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তরের পি অরবিটাল। এখানে কয়টা, 3টা না, এস, পি, ডি। এটা দেখো তৃতীয় শক্তি স্তর, তাই তাদের সামনে আমি 3 দিয়ে দিছি। এটা কত, চতুর্থ, এস, পি, ডি। 3 হইলে কিন্তু এটাকে আমরা কি অরবিটাল বলি, এফ অরবিটাল। তাহলে এটা চতুর্থ, 4, 4, 4, 4, ওকে। তাহলে দেখো একটা শক্তি স্তরে কতটা উপশক্তি স্তর থাকে সেইগুলো তোমরা এখন বের করে ফেলতে পারবা। তারপর আমি কি বলছিলাম দেখো তো, প্রত্যেকটা অরবিটালে, তাই না, এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, আমি কিন্তু একটু আগেই বলে দিছিলাম, এস এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন, 2টা। পিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 6টা। ডিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 10টা। এটা কিন্তু আমি একটু আগেই দেখাই দিছি। এফ এ সর্বোচ্চ ইলেকট্রন কয়টা, 14টা, তাই না। এখন দেখো তো প্রথম শক্তি স্তর না, n = যদি 1 হয় তাহলে তার অরবিটাল কয়টা, একটাই না, 1s। 1s মানে কি, এটা সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, এস এ 2টা। দেখো তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন তাহলে কয়টা থাকতে পারে, ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ 2টা না, ওকে। আবার আমরা কি জানি, 2n² সূত্র দ্বারাও দেখো তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা। অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটা দেখো 2n² নীতিটাকেও কি করে, মেনে চলে, তাই তো। আবার আসো n = যদি 2 হয় অরবিটাল কত, 2s আর কত, 2p। সর্বোচ্চ সংখ্যাটা শুধু বের করতেছি, এস এ সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 2টা। পিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 6টা, রাইট। তাহলে 6 আর 2 কয়টা বলো তো, 8টা। তাহলে 2n² দিয়ে n এর মান 2 বসাও, 2² × 2 সর্বোচ্চ কয়টা থাকবে দেখো তো, 8টা। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা থাকে, আমি উপশক্তি স্তর বসায়ও দেখলাম যে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারবে, 8টা। অর্থাৎ এটা 2n² নীতি মেনে চলো, ওকে। যদি n = 3 হয়, আছে অরবিটাল কয়টা, 3s, 3p আর কত, 3d, 2,
6 আর 10, 16 আর 2 কয়টা, 18টা। 2n² দিয়ে বসাও, 3 3 9, 9 2 18। তাহলে তোমরা একটা জিনিস দেখো তো, প্রত্যেক শক্তিস্তরের অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা আর শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যা অবশ্যই কী হইতে হবে, সমান হইতে হবে, তাই না? এই জিনিসটা আমি তোমাদের কী করলাম, দেখাই দিলাম। এখন আসো, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা মুহূর্তের মধ্যে কীভাবে করে ফেলতে পারবা সেটা আমি একটু শেখানোর চেষ্টা করি। ইলেকট্রন বিন্যাসটা শেখার আগে আমাদের সবার প্রথমে আউফবাউ নীতিটা জানতে হবে। আউফবাউ নীতি আর কিচ্ছু না, বলতেছে যে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে বেশি শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে সবার আগে ইলেকট্রন কোথায় যাবে, নিম্ন শক্তির অরবিটালে। তাহলে নিম্ন শক্তির অরবিটালটা আমি চিনব কীভাবে বলো তো, যে কোনটা নিম্ন শক্তির অরবিটাল? অরবিটালগুলো মানে বুঝছো তো, ওয়াইএস, পি, ডি। এটা কি 1s আছে, 2p আছে, 3d আছে, তাই না? কোনটা যে নিম্ন শক্তির, কারণ ইলেকট্রন বলতেছে যে আগে যেটার শক্তি কম সেটাই যাবে, তারপরে আস্তে আস্তে বেশি শক্তির অরবিটালে যাবে। তাহলে কোনটার শক্তি কম সেটা আমরা একটা সূত্র দিয়ে বের করতে পারি। মনে রাখবা, যার n+l এর মান কম সেটা কি কম শক্তির অরবিটাল, সেটা কি কম শক্তির অরবিটাল। যার n+l এর মান কম সেটার শক্তি কম, সিম্পল। যে অরবিটালের যে কটা হিসাব করো, যেটার n+l এর মান কম সেটা হলো কি কম শক্তির অরবিটাল। সাপোজ ধরে নাও তুমি 3d এর ক্ষেত্রে, 3d এর ক্ষেত্রে বলো তো, আর 4s এর ক্ষেত্রে, হ্যাঁ 3d এর ক্ষেত্রে এখানে n এর মান কত বলো তো, 3। কিন্তু আমরা জানি যে অরবিটালের সামনে যে সংখ্যা থাকবে সেটাই কিন্তু প্রধান শক্তিস্তর নির্দেশ করে, n এর মান 3। আর d, আমি আগে বলছিলাম s হইলে l এর মান কত, 0, তারপরে p হইলে l এর মান 1, d হইলে কত, 2। ওকে, তাইলে যেহেতু d, তাইলে l এর মান কত, 2। তাহলে অতএব n+l এর মান কত, 3 + 2 = কত, 5, রাইট? আবার এটা আসো 4s, 4s এ দেখো তো n এর মান কত, 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা 4। l এর মান কত, s = কিন্তু 0, তাহলে সেই ক্ষেত্রে l এর মান 0। তাহলে অতএব n+l কত, 4 + 0 = কত, 4। তাহলে চিন্তা করো তো, 4s এর n+l এর মান 3d এর চেয়ে কম না, n+l কিন্তু দেখো তো বেশি। তাহলে এখানে আমরা বলতে পারি যে 4s এর চেয়ে 3d অরবিটালের শক্তি বেশি। তাহলে ইলেকট্রন আগে কোনটায় যাবে, 4s এ, যেটার শক্তি কম। ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করে তারপরে যাবে 3d-তে। এই কারণেই দেখবা যে আমরা একটু আগে যে ইলেকট্রন বিন্যাস করছিলাম না 2n² দিয়া, ইলেকট্রন দেখবা যে আগে 4 নম্বর শক্তিস্তরে 2টা প্রবেশ করে তারপরে আবার 3 নম্বর শক্তিস্তরে প্রবেশ করা শুরু করছে। এই একটা কারণে, কারণ চতুর্থ শক্তিস্তরের দেখো একটা উপশক্তিস্তরের অরবিটালের শক্তি 3 নম্বরের চেয়ে কম, তাই ইলেকট্রন আগে 4s এ যাবে তারপরে 3d-তে প্রবেশ করবে। এখন যদি এরকম থাকে 2p, 2p এর ক্ষেত্রে n এর মান কত, 2, l এর মান কত, p হইলে কত, 1 না? তাহলে n+l এর মান কত বলো তো, 2 + 1 কত হবে, 3। তারপরে আসো 3s, n এর মান 3, l এর মান 0, তাহলে অতএব n+l এর মান কত, 3 + 0 = 3। তো এতক্ষণ তো আমি বললাম যে যার n+l এর মান বেশি সেটার শক্তি বেশি, আর যেটার কম সেই অরবিটালের শক্তি কম, ওইটাই আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখন দেখতেছি যে দুইটার n+l এর মান কি এখানে সমান। এই ক্ষেত্রে কি করব, দুইটার n+l এর মান সমান না, তাহলে কি দুইটার শক্তি সমান না? এই ক্ষেত্রে মনে রাখবা, যার n এর মান বেশি সেটার শক্তি বেশি। এটা হইল গিয়ে 1 নম্বর, এটা হইল গিয়ে 2 নম্বর। যার n+l এর মান বেশি সেটার শক্তি বেশি, সেটা ইলেকট্রন পরে যাবে। আর যার দুইটার যদি সমান হয় তাহলে হিসাব করবা যেটার n এর মান বেশি ওইটার শক্তি বেশি। তাহলে দেখো তো, এইটার n এর মান কত, 2, আর এইটার n এর মান 3। তাহলে দুইটার n+l এর মান সমান হইলেও সেকেন্ডটার n এর মান বেশি হয়, 3s এর শক্তিটা 2p এর চেয়ে বেশি হবে, অর্থাৎ 2p চেয়ে শক্তি বেশি হবে 3s এর। তাহলে ইলেকট্রন আগে কোনটায় যাবে, 2p-তে,
তারপরে যাবে কত 3s এ। তাহলে এখন তোমরা অবভিয়াসলি বুঝতে পারতেছো ইলেকট্রন কোনটায় আগে প্রবেশ করবে আর কোনটায় পরে প্রবেশ করবে। এখন তোমরা মুহূর্তের মধ্যে ক্যালকুলেশন করে ফেলতে পারবা। তোমরা আমাকেই বলো যে কোনো মোড়ের ইলেকট্রন বিন্যাস করার সময় কি আমি এরকম প্রত্যেকটা অরবিটাল ক্যালকুলেশন করে করব? না, আমরা একটা শর্টকাট টেকনিক শিখে নিব যে কোন অরবিটালের চেয়ে কোন অরবিটালের শক্তি বেশি, যাতে আমরা মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারি। তাহলে টেকনিকটা শিখে ফেলি। তাহলে খুব সিম্পল একটা টেকনিক দেখো, আমি অরবিটালগুলো আগে লিখি। আমাদের অরবিটালগুলো কি ছিল? এস, পি, ডি, এফ, তাই না? এই 4টা অরবিটাল ছিল। তাহলে প্রথমে একটা করে লিখি, এস এস, 2বার লিখবা, প্রথম অরবিটাল নিয়ে 2বার লিখবা। ওকে, এই যে বুঝছো না? বুঝছো? আশা করি বুঝছো। তারপরে 2টা অরবিটাল করে নিবা, বর্ডার থেকে নিবা, পিএস পিএস 2বার করে লিখবা। এই যে দেখো, পিএস পিএস। তারপরে 3টা করে নিবা, ডিপিএস ডিপিএস। তারপরে কয়টা করে নিবা? 4টা করে, এফডিপিএস এফডিপিএস। সিম্পল। এস এস, তারপরে এস এর পরে কি আসে? পি না? পিএস পিএস। পি এর পরে ডি আসে না? ডিপিএস ডিপিএস। ডি এর পরে এফ আসে না? এফডিপিএস এফডিপিএস। চিন্তা করো, এস তো আসেই, পরে পি আসে না? পিএস পিএস। তারপরে ডি আসে না? ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। এখন বলতে পারো যে এটা কেন লিখলাম? এটা আসলে সাজায় লিখলেই তোমার অরবিটালগুলো নিম্ন থেকে উচ্চ শক্তিতে সাজানো হয়ে যাবে। তাহলে লিখি, দেখো তো, এস 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 এস, পরপর লিখবা এরকম। তারপরে কত? পিএস 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 পিএস। তারপরে কত? ডিপিএস ডিপিএস। আমি আর লিখলাম না, বাকিগুলো এইভাবে লিখতে পারো, এফডিপিএস এফডিপিএস। আচ্ছা, এফডিপিএস এফডিপিএস, বাকিগুলো আমরা লিখতে পারি। তাইলে এই যে অরবিটালগুলো কিন্তু কি নিম্নতা কি উচ্চ শক্তিতে সাজানো হয়ে গেল। আমি কিন্তু নাম্বার দিচ্ছি পরে, হ্যাঁ। নিম্নতে কি উচ্চ শক্তিতে কি হয়ে গেল? সাজানো হয়ে গেল। আমি কিন্তু নাম্বারিংটা করতেছি একটু পরে। তাহলে ইলেকট্রন সর্বোচ্চ সবে এইটাই ঢুকবে, তারপরে এইটায়, তারপরে এইটায়, এরকম পরপর ঢুকতে থাকবে, কারণ এইটার শক্তি সবচেয়ে কম, তারপরেরটা শক্তি বেশি, তারপরেরটার বেশি। তাহলে নাম্বারিং কি মনে রাখবা, এস অরবিটাল শুরু হয় 1s থেকে, তোমরা তো দেখছোই। এস অরবিটাল প্রথম শক্তিস্তর থেকেই শুরু হয়। পি শুরু হয় কোথা থেকে? দ্বিতীয় শক্তিস্তরে। প্রথম শক্তিস্তরে কোনো পি থাকে না। তারপরে ডি শুরু হয় কোথা থেকে? তৃতীয় শক্তিস্তর থেকে। এফ শুরু হয় কত? চতুর্থ শক্তিস্তর থেকে। এই কয়টা জিনিস একটু মনে রাখবা। এস অরবিটাল শুরু হয় প্রথম শক্তিস্তর থেকে, মানে 1s। পি হইল গিয়া দ্বিতীয়, মানে 2p। ডি হইল 3d, এফ হইল 4f। মানে শুরু হয় 1s থেকে, 2s 3s এগুলো থাকতে পারে। এটা শুরু হয় 2p থেকে, 1p এটার কখনো পাবা না। এটা 3d পাবা, কখনো 2d বা 1d পাবা না। অর্থাৎ প্রথম আর দ্বিতীয় শক্তিস্তরে ডি অরবিটাল নাই। তাইলে শুরু করো, 1 কত থেকে শুরু হয়? প্রথম থেকে। তাহলে সিরিয়ালি দিতে থাকবা, 1 2 বাড়তে থাকবে, 1 2। ওকে, একবার হইলে একবার হয়ে গেছে, 1 2। তারপরে কত? 3 4 5 6, তারপরে কত? 7। ওকে, তারপরে চিন্তা করো, পি শুরু হয় কত? 2 থেকে না? এই যে আমি 2 দিচ্ছি, দেখো তো, 2। তারপরেরটাই হবে 3, সিরিয়ালি বাড়তে থাকবে, শুরুটা 2, পরে 3, এরপরেরটা কত? 4, এরপরেরটা 5, এরপরেরটা 6। তারপরে দেখো তো, এইটা হয়েছে ডি কত থেকে শুরু হয়? 3 থেকে না? এই যে দেখো, 3d 4d 5d, তাই না? তারপরে দেখো তো, এফ শুরু হয় কত থেকে? 4 থেকে না? এই যে 4। তাহলে 1s এর চেয়ে 2s এর শক্তি বেশি, 2s এর চেয়ে 2p, 2p এর চেয়ে 3s, 3p 4s, এরকম সিরিয়ালি বাড়তে থাকবে। এখন তোমরা বলতে পারো যে এইভাবে কি মিলিয়ে লিখবো? এইভাবে মিলানোর দরকার নেই, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমি এখন একটু করি, তাহলে তোমরাই পারবা। আর একটা জিনিস আগেই বলছি কিন্তু, এস এর সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকে? 2টা। পিতে সর্বোচ্চ ইলেকট্রন 6টা, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন 10টা, এফ এ সর্বোচ্চ ইলেকট্রন 14টা। এস শুরু হয় 1s থেকে, পি শুরু হয় 2p, ডি শুরু হয় 3d থেকে, এফ শুরু হয় 4f থেকে। এখন তোমরাই আমাকে বলো, আমি যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে সিরিয়ালি লিখে যাও। এই যে দেখো, এস এস, তারপরে কত? পিএস পিএস। আর মনে হয় লাগবে না, কয়েকটা লিখে যাবে, যেহেতু 19টা আমার, তো কয়েকটা লিখে যাও। লিখে দেখো, আমার এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। এই এস এও সর্বোচ্চ কয়টা? 2টা। ফিল আপ করতে থাকবো সবগুলা। পিতে কয়টা? 6টা। এসে আবার কয়টা থাকতে পারে? 2টা।
পিতে 6টা। এখন দেখো ইলেকট্রন কয়টা হয়েছে অলরেডি, 2 আর 2 4, 6 4 10, 12 আর 6 কত 18টা। তাহলে এই এসে কিন্তু আর 2টা বসবে না, বসবে কয়টা, একটা, কারণ আমার 19টা হয়ে গেছে, 20টা থাকলে এইটাই 2টা বসতো। তাহলে এখন সিরিয়ালি আমি নাম্বারিং বসাই দিই। এস শুরু হয় কোথা থেকে, 1 থেকে, 1 2 3 4। পি শুরু হয় দেখো 2 থেকে, 3 থেকে। দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস মুহূর্তের মধ্যেই তুমি করে ফেলছো। এখন যদি তোমাকে বলে কেউ ধরো আয়রনের ইলেকট্রন বিন্যাস করবা 26, তাই না? তাহলে তুমি এই সিস্টেমটা লিখে ফেলো। দেখো এস এস পি এস পি এস, তারপরে কত ডি পি এস, অনেকগুলো লিখলাম, হ্যাঁ সিরিয়ালি লিখে যাবা। তারপরে ফিল আপ করি আমরা। এস এ সর্বোচ্চ 2টা 2টা, পিতে সর্বোচ্চ 6টা, এস এ 2টা, পিতে 6টা, এস এ 2টা। ওকে, হিসেবে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, 4টা, আর 6 কয়টা, 10টা, 12টা, 6 18টা আর 20টা। আর তাহলে ডিতে কয়টা, সর্বোচ্চ কিন্তু ডিতে 14টা ডিতে সর্বোচ্চ কয়টা, 10টা বসতে পারতো, বাট আমার হাতে আছে 6টা, আমি 6টাই বসাবো। তাহলে দেখো তো এইটা আর লাগবে না, সো এটা আমি কি করব, মুছে দিব। একটু বুঝছি। তারপরে সিরিয়ালি নাম্বারিংটা করে ফেলি। এস শুরু হয় 1 থেকে, 1 2 3 4। পি শুরু হয় 2 থেকে, 2 3। ডি শুরু হয় 3 থেকে, এই যে এইটা। ওকে, একটু করার পরে কিন্তু তোমাকে আরেকটু ছোট কাজ করতে হবে। ইলেকট্রন বিন্যাসের নিয়ম কিন্তু সবসময় ইলেকট্রনটারে কী করতে হবে, সাজায় রাখতে হবে, মানে শক্তিস্তর অনুযায়ী সাজায় লিখে দিতে হবে। এটা করবা, করার পরের লাইনে এরকম সমান বা তীর চিহ্ন দিয়া দেখো তো অরবিটাল অনুযায়ী সাজায় নিবা। 1-এর পরে 1 থাকবে, 2s2 2p6। ওকে, তারপরে কত 3s2 3p6, 3dটা তার সাথে নিয়ে আসবা, এই যে। তারপরে কত 4s2। একটু বুঝছি। তাহলে দেখো এখন এইভাবে করলে, এই সিস্টেমে করলে তুমি 1 থেকে 118 পর্যন্ত যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবা। সাজায় কিন্তু লিখতে হবে, মনে রাখবা। সাজানো আর কিচ্ছু না, মানে করার পরের লাইনে জাস্ট কি ওই যে শক্তিস্তর অনুযায়ী লিখে ফেলবা। ওকে, একটু বুঝছি আমরা, আশা করি পারবো। অ্যালুমিনিয়াম যদি বলি 13, তাহলে কত হবে, এস সিস্টেমে কি এস এস পি এস পিএস। দেখো তো এটা 2টা 2টা 6টা 2টা 6টা, কটা হয়, 2 2 4 10 12। তাহলে অবভিয়াসলি আমার 13টা, তো এই পিতে বসবে মাত্র একটা। নাম্বারিং করে ফেলি, দেখো তো এটা 1, এটা 2, এটা 3, এটা 2 থেকে পি 2 থেকে শুরু হয়, এটা 2, সরি এটা 3 হবে, হ্যাঁ শেষ। তাহলে পারবা। তাহলে 1 থেকে 30-এর মধ্যে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস এখন তোমরা করে ফেলতে পারবা। এর মধ্যে 2টা ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম কি, ক্রোমিয়াম 24 আর কপার 29, এই 2টা কি একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটাকে আমি একটু বলে দিচ্ছি। দেখো হিসাব মতো কি, এস এস পি এস পি এস ডি পি, তাই না? হিসাব করে দেখো তো এটা কয়টা বসতে পারে, 2টা, সর্বোচ্চ 2টা, এইটা 6টা, 2টা 6টা 2টা। ওকে, তাহলে কয়টা হইলো, 2 2 4 10 12 18 20। তাহলে এখানে হিসাবে কয়টা বসার কথা, 4টা, 24টা হয়ে গেছে। তাহলে আমার এটা লাগবে না। ওকে, তাহলে এখন আমি নাম্বারিং করে ফেলি। এটা কত, এস শুরু হবে 1 থেকে, 1 2 3 4। পি শুরু হবে 2 থেকে, 2 3, আর ডি শুরু হবে 3। এই ইলেকট্রন বিন্যাসটা ঠিক আছে না নর্মালি, বাট সবসময় মনে রাখবা এটা কিন্তু একটু ভুল আছে। ডি যদি অর্ধেকের চেয়ে একটা কম হয়, ডিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে বলো তো, 10টা ইলেকট্রন। তার অর্ধেক পূর্ণ থাকলে মানে কি, তার মধ্যে অর্ধপূর্ণ মানে কি, তার মধ্যে কয়টা থাকবে, 5টা। মানে ডি অরবিটালটা যদি পূর্ণ থাকে তাহলে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে বলো তো, D10। আর যদি অর্ধপূর্ণ থাকে তাহলে D5। তাহলে এই যে D5 আর D10 যদি কোনো পরমাণুতে থাকে, ওই পরমাণুর গাঠনিক স্ট্রাকচার বা স্ট্রাকচারটা অনেক বেশি কি হয়, সুস্থির হয় বা স্থিতিশীল হয়। তাই প্রত্যেক পরমাণু কি এই কাঠামোটা অর্জন করতে চায়। তাহলে মনে রাখবা D4 অথবা যদি D9 থাকে কোথাও, তাইলে যেহেতু এই D10 বা D5 পাইলে সে অনেক বেশি স্থিতিশীল কাঠামো অর্জন করে, তাই এই D4 মানে এর কাছাকাছি গেলে, D5-এর কাছাকাছি D4 না, D10-এর কাছাকাছি D9 না, এরা কাছাকাছি গেলে তখন জোর করে D5 বানায় নেয়। কীভাবে বানায় নেয় দেখো তো, তখন তা করে কি, এই যে দেখো এই 4s-এর একটা ইলেকট্রন কোথায় নিয়ে যায়, জোর করে D5-এ
ডিতে নিয়ে যায়, তাহলে তার কাঠামোটা কি হয়, D5 হয়। এটা হয়ে যাবে একটা। ইলেকট্রন কিন্তু 24টাই হবে, তাই না? সে কি করতেছে, যেহেতু D5 হইলে তার কাঠামোটা অনেক বেশি সুস্থির হয় বা স্থিতিশীল হয়, সে জোর করে 4s থেকে একটা ইলেকট্রন কোথায় নিয়ে যাচ্ছে, ডিতে নিয়ে D5 হয়ে যাচ্ছে। কপারের ক্ষেত্রে দেখো তো সিমিলার। হিসাব করলে কিন্তু এরকম আসার কথা, 3D9 আসার কথা। ওকে, তাইলে যদি 3D9, আমি আগেই বলছি 9 থাকলে কিন্তু অবশ্যই এটার ঝাম করে কি হয়ে যায়, 10 হয়ে যায়। সে তার আগের স্তর থেকে একটা ইলেকট্রন জোর করে ওইখানে নিয়ে যায়। তাহলে সবসময় মনে রাখবা ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম, এবং তোমরা 1 থেকে 30 পর্যন্ত সবগুলো মডেল ইলেকট্রন বিন্যাস এইভাবে সাজায় সাজায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবা।